তাহলে আজকে আমরা আমাদের ক্লাস আরম্ভ করছি। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্যা মা জননী যিনি বৈকুণ্ঠবাসিনী তার শ্রী পাদপদ্মে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎসহ আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি আমার প্রিয় ছাত্র প্রধান মুর্মুশ্রী করকমলে। তৎপর সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান মেজর কোর্স, এবং কোশ্চেনটা হলো গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি। হ্যাঁ, তো আমাদের ভারতের যে গণপরিষদ তার লক্ষ্যটা কি তাই বলা হয়েছে। তো এখানে বলা যায় যে গণপরিষদ হলো এমন একটা বিষয়, যে বৈশিষ্ট্য যেখানে সংবিধান প্রণয়নের সমস্ত ধ্যান ধারণা, বৈশিষ্ট্য এবং সংবিধানের গুরুত্ব সেখানে থাকবে। সংবিধান হলো দেশের প্রাণ বলা চলে। হ্যাঁ, একটা দেশের আত্মা যেন সংবিধান, কারণ সম্পূর্ণ দেশ পরিচালিত হবে যার ইচ্ছায় এবং আইন প্রণয়নে। তো সেটাই হচ্ছে সংবিধান। তো সংবিধান প্রস্তুত করতে গেলে সমগ্র দেশের আর্থিক, পারমার্থিক, ধর্মীয়, রাজনীতি সমস্ত কিছু মিলিয়ে একটা উন্নয়নকর একটা দিক, প্রগতিশীলময় দিক লক্ষ্য করেই সংবিধান তৈরি করা হয়। তো এর মূল দায়িত্ব হলো গণপরিষদের হাতে। তাহলে আমাদের ভারতের সংবিধান তৈরি হওয়ার আগে গণপরিষদের যে ইচ্ছা ছিল বা তাদের আদর্শ, তা হলো গণতান্ত্রিক ভিত্তিতে একটা সংবিধান তৈরি করা। সেই সংবিধানে কি থাকবে, যে আমাদের ভারতবর্ষের যথেষ্ট অর্থনৈতিক দুর্বলতা রয়েছে এবং সেখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। সব কিছু মিলেমিশে যাতে সার্থক একটা জীবন গড়ে তোলা যায় সেদিকে সংবিধান তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে নেহরু বলেছিলেন যে গণপরিষদের প্রধান কাজ হবে নয়া সংবিধানের মাধ্যমে স্বাধীন ভারতের অন্ন বস্ত্রহীন মানুষের জন্য অন্ন বস্ত্রের সংস্থান করা এবং যোগ্যতা অনুযায়ী প্রতিটি ভারতবাসীর আত্মবিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা। তাহলে এর সমবায়ী আমাদের সংবিধান তৈরি হয়েছে। তো এই সংবিধানের মৌলিক যে দিকগুলি সেগুলির সামাজিক লক্ষ্য। তো সমাজ তৈরি হতে গেলে মানুষের ভিতরে যে উদ্যম, আশা, আকাঙ্ক্ষা, নিজেকে সম্পূর্ণভাবে বিকাশ করা, আত্মবিকাশের পথকে প্রস্তুত করা এবং তার শারীরিক, মানসিক, আর্থিক সর্বদিকের একটা সমন্বয় ঘটিয়ে মানুষ যাতে পূর্ণ মানবিকতাকে ফিরে পেতে পারে এবং উন্নতশীল সমাজ ব্যবস্থা মধ্যে প্রবেশ করতে পারে, সেটা লক্ষ্য করতে হবে। তো সেই দিক থেকে ভারতবর্ষে কথা বলা হয়েছে যে রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে দুঃখ দারিদ্র্যের অবসান, বৈষম্যের বিলোপ সাধন এবং সুন্দর জীবনের পরিবেশ সৃষ্টি করাই হলো গণপরিষদের প্রধান লক্ষ্য। হ্যাঁ, তো বিশেষ করে রাজেন্দ্র প্রসাদ যা বলেছেন যে দুঃখ দারিদ্র্যের অবসান, এই যে দুঃখ দারিদ্র্য সেটা মূলত ঘটে থাকে অসাম্য বন্টনের জন্য। তো এই অসাম্য বন্টন যাতে না ঘটে, গণতন্ত্রের সঠিক সিদ্ধান্তকে, সঠিক আত্মবিকাশের পথকে বা গণতন্ত্রের সাফল্যের জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলিকে যেন সম্পূর্ণভাবেই পরিপোষণ করা হয়, তাহলে কি হবে, এই দুঃখ দারিদ্র্যের অবসান ঘটবে। আবার বলা হয়েছে যে বৈষম্যের বিলোপ সাধন, ধনী দরিদ্রের তফাৎ যে ফারাক দিন দিনেই বেড়ে চলছে, হ্যাঁ, এটা যাতে বিলোপ সাধন করে তা লক্ষ্য করতে হবে।
এবং সুন্দর জীবনের পরিবেশ সৃষ্টি করা। সুন্দর জীবন, যে সুন্দর ক্ষেত্রে বলা যায় যে মানুষের জীবনটা যতক্ষণ পর্যন্ত তাল, ছন্দ, লয়মান পয়ারের দ্বারা সুপরিপাটিত না হবে, জীবনের অভ্যাস ব্যবহারকে যতক্ষণ পর্যন্ত না সপ্তম শিবম সুন্দরের সাথে মিলিয়ে গঠন করা না হবে, ততক্ষণ পর্যন্ত সুন্দর জীবন গঠিত হবে না। তাই সুন্দর জীবন গঠিত করতে গেলে এই যে শাশ্বত কতগুলি ট্রুথ সত্য রয়েছে, এগুলিকে সম্পূর্ণ সামাজিক ভিত্তিতে এগুলি পরিপালন করতে হবে। এটা হচ্ছে একটা কথা। আবার ডক্টর আম্বেদকর বিশ্বাস করতেন যে সামাজিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র স্থায়ী হতে পারে না। উনি বললেন সামাজিক গণতন্ত্র, গণতন্ত্র জিনিসটাই হলো কি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন ব্যবস্থা। তো এখানে সমাজতন্ত্র যে দিকটা, এটা গণতন্ত্রের ভিতরেই রয়েছে। এই দিকটা, তাহলে এটাকে সম্পূর্ণ পরিপালন করতে হবে। তাই সামাজিক গণতন্ত্র না হলে রাজনৈতিক গণতন্ত্র টিকে না। তাহলে সামাজিক গণতন্ত্র, অপর পক্ষে হলো রাজনৈতিক গণতন্ত্র। তাহলে সামাজিক গণতন্ত্রে কি হলো, সাম্য, ন্যায়, নীতি, সাম্য এর পূর্ণ বিকাশ থাকবে। তো এই বিকাশ সমাজের মাধ্যমেই হবে। সমাজের মাধ্যমে যখন মানুষের মধ্যে মানুষের আত্মমিলন ঘটবে, যে রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, যে ভারতীর্থ কবিতায় বলেছেন যে এখানে মহামানবের মিলন সাগর, এই মহামানবের মিলন সাগর যত পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সামাজিক গণতন্ত্র তৈরি হবে না। তাই সামাজিক গণতন্ত্র না হলে রাজনৈতিক গণতন্ত্র হতে পারে না। সামাজিক গণতন্ত্রের ভিত্তিতেই রাজনৈতিক গণতন্ত্র রয়েছে। রাজনৈতিক গণতন্ত্র কি জিনিস? তো সে গণতন্ত্র তো হলোই, রাজনৈতিক গণতন্ত্র হলো যে মানুষের আশা আকাঙ্ক্ষা, বেঁচে থাকা, অস্তি বৃদ্ধি, সমস্ত কিছু, ধর্ম রাজনীতি, এগুলি একটা সমবায়ী হলো রাজনৈতিক দিক, যাতে করে সমস্ত রকম সমস্যার সমাধান ঘটতে পারে এবং যে কোনো সমস্যামূলক বিষয় যাতে মানুষের জীবনে বাধা প্রাপ্ত হয়, বিঘ্ন হয়, এগুলিকে সরিয়ে দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি কি পদ্ধতি? সর্বাধিক দিক থেকে চেষ্টা করা, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে চেষ্টা করে সেগুলিকে দূরীভূত করা, এটাই হলো রাজনৈতিক গণতন্ত্র। তাই রাজনৈতিক গণতন্ত্র স্থায়ী হতে গেলে সামাজিক গণতন্ত্র অত্যন্ত প্রয়োজন। তারপরে গেল অর্থনৈতিক লক্ষ্য। এখন অর্থনৈতিক লক্ষ্যে সেখানে গণপরিষদের উদ্দেশ্য কী ছিল? যে অর্থনৈতিক দিকটাকেও গণতন্ত্রের মধ্যে নিয়ে আসা। সেই গণতন্ত্রে আসতে গেলে গণতান্ত্রিক আদর্শের অনুসরণ সম্পত্তির অধিকারকে প্রথমে মৌলিক অধিকার সেখানে ছিল। তাই সম্পত্তি হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা, মানে উপার্জন, অর্থকে লক্ষ্য করেই এই অর্থনৈতিক গণতন্ত্র সেটা তৈরি হবে। কেননা বলা হয়, স্বাভাবিকভাবে বলা হয় যে অর্থ ছাড়া কোনো দিন বর্ত হয় না। তাই অর্থ বিনে হবে না। তাই অর্থরা যাতে ন্যায় নীতি সাম্যের ভিত্তিতে হয়, অর্থের উপার্জন ন্যায় নীতি এবং সাম্যের ভিত্তিতে। এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সকলকে তার সামর্থ্য অনুসারে সমানভাবে উপার্জনের সুযোগ দেওয়া। সমানভাবে যদি উপার্জনের সুযোগ নিতে পারে, তার শারীরিক শ্রমেই হোক বা মানসিক শ্রমেই হোক, তার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে, তার শারীরিক যোগ্যতার মাধ্যমে, শ্রমের যোগ্যতার মাধ্যমে তাকে উপার্জনের জন্য একটা ব্যবস্থা দিতেই হবে নাগরিককে। তো তবেই হবে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো সেটা বলা হয়েছিল গণপরিষদে। আর কি বলা হয়েছে?
আর্থসামাজিক বিপ্লব সাধনের লক্ষ্যকে সামনে রেখে গণপরিষদের সদস্যরা গণতান্ত্রিক সমাজবাদ, সংসদীয় শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও বিচার বিভাগের পরিচালনাকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। বলা হলো যে আর্থসামাজিক বিপ্লব সাধন, হ্যাঁ, সমাজে যে অর্থনৈতিক বৈষম্য আছে সেই বৈষম্যকে দূরীভূত করে সাম্যের ভিত্তিতে অর্থের উপার্জনের কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, হ্যাঁ, গণতন্ত্রে সংসদের দুইটা কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষ হলো রাজ্যসভা, নিম্নকক্ষ হলো লোকসভা, আইনসভা বা সংসদের নিম্নকক্ষ, এবং সেটা হবে ধর্মনিরপেক্ষ, হ্যাঁ, সেটা একটা বড় কথা। আর কি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে থাকবে, এবং বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, সেটাকে আলাদাভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা হয়েছে, হ্যাঁ, সেটাও স্বাধীনভাবে সেটা কাজ করবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য। সেই রাজনৈতিক লক্ষ্যে বলা হলো যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় শাসন ব্যবস্থা, স্বাধীন সাংবিধানিক সংস্থা গঠন। তাহলে সেখানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে সেখানে এমএলএ, এমপি নির্বাচন হবে, সেখান থেকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে, এবং তারা কি করবে না, নিরপেক্ষভাবে বিচার বিভাগ, নাগরিকদের অধিকার, স্বাধীনতা প্রতিষ্ঠা, এগুলি চেষ্টা করবে, এবং সেটা উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শের মাধ্যমে সেগুলি তারা করবে। এবং গণপরিষদের প্রতিনিধিরা একদিকে আর্থসামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, এবং উদারনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ভারতীয় শাসনতন্ত্র প্রণয়নে ব্রতী হয়েছিলেন। গণতন্ত্রটা হবে উদারনৈতিক, সকলের জন্য সমান, হ্যাঁ, যে ব্যবস্থা সেটাই সেখানে হবে। সত্যম শিবম সুন্দরম সাধনের পথে এই গণতন্ত্রকে নিয়ে যেতে হবে, এই উদ্দেশ্যেই গণপরিষদের সংবিধান প্রচলিত হয়েছিল। আচ্ছা, যাই হোক, তোমরা নোটটা পড়বে ভালো করে, হ্যাঁ, পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব সেটা তোমাদের কাছে পাঠিয়ে দিতে, হ্যাঁ। সেই বলে আমি আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।